নমস্কার বন্ধুরা, আজকের সপ্তম ক্লাসে তোমাদের স্বাগত। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হলো ভারতের গ্রন্থাগার আইন অর্থাৎ লাইব্রেরি লেজিসলেশন ইন ইন্ডিয়া। এই ক্লাসে আমরা জানব গ্রন্থাগার আইনের প্রয়োজনীয়তা, পদক্ষেপ এবং পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যের গ্রন্থাগার আইন নিয়ে বিস্তারিত আলোচনা। তো প্রথমেই শুরু করা যাক। একদম শুরুটা যখন ছিল তখন ছিল ব্রিটিশ আমল, প্রায় 1920-র দশক। এই 1920-র দশক থেকেই কিন্তু শুরু হয়েছিল। কি শুরু হয়েছিল? বড় বড় লাইব্রেরি ছিল, যেমন মাদ্রাজ পাবলিক লাইব্রেরি, মাদ্রাজ লাইব্রেরি, ক্যালকাটা পাবলিক লাইব্রেরি, কিন্তু গ্রামাঞ্চলে বা সাধারণ মানুষের কাছে বই পৌঁছানো অসম্ভব ছিল। লাইব্রেরি বলতে তখনকার দিনে বোঝানো হতো যে ব্যক্তিগত ক্লাবের মতো কিছু একটা জায়গা, যেখানে শুধুমাত্র ধনাঢ্য বা সমাজের ধনী ব্যক্তিরাই কিন্তু প্রবেশ করতে পারে, বই পড়তে পারে বা তথ্য সহায়তা পেতে পারে। সাধারণ মানুষেরা কিন্তু পেতে পারে না, বা সমাজের সব স্তরের মানুষরা পেতে পারে না। এই সময় একজন তরুণ অধ্যাপক এলেন, তার নাম ছিল ডক্টর শিয়ালি রামামৃত রঙ্গনাথন। ওকে, যাকে আমরা আর.এস. রঙ্গনাথন বলে চিনি। তিনি মাদ্রাজ ইউনিভার্সিটির লাইব্রেরিয়ান হলেন। এই লাইব্রেরিয়ান যখন ছিলেন তিনি, তখন তিনি বুঝলেন যে লাইব্রেরি শুধুমাত্র বই রাখার জায়গা নয়, বা এটা শুধু স্টুডেন্টদের জন্য নয়, এটা সাধারণ মানুষদের জন্য হওয়া উচিত। অর্থাৎ সমাজের সব স্তরের মানুষ যাতে নির্দিষ্ট তাদের তথ্য চাহিদা পূরণ করে নিজেকে নিজে সমৃদ্ধ হতে পারে। ওকে, তো এই তথ্যের অধিকার এবং শিক্ষার অধিকার মানুষের মধ্যে থাকা উচিত, বা মানুষের থাকা উচিত, তিনি এটাই ভাবলেন। এই ভাবনার সূচনা কোথা থেকে হলো? একদিন রঙ্গনাথন দক্ষিণ ভারতের এক গ্রামে ভ্রমণকালে দেখলেন বই পড়তে ভালোবাসে এমন অনেক মানুষ আছে, কিন্তু তাদের কাছে কোনো লাইব্রেরি নেই, তাই না? এমনকি কেউ জানেও না লাইব্রেরি মানে আসলে কি, লাইব্রেরিতে কি হয় আসলে। কারণ এটা তো একটা ব্যক্তিগত লাইব্রেরি, ব্যক্তিগত লাইব্রেরি ছিল, ব্যক্তিগত ক্লাবের মতো একটা জায়গা ছিল, সেখানে শুধুমাত্র উঁচু শ্রেণীর মানুষরা যেতে পারতো, বই পড়তে পারতো, তাই না? তখন তার মনে একটা প্রশ্ন জাগে যে যদি স্কুলে পড়াশোনা বাধ্যতামূলক হয়, তাহলে পড়ার জন্য বই পাওয়া কেন নয়? এই ভাবনাই তাকে পাবলিক লাইব্রেরি সিস্টেম নিয়ে ভাবতে উদ্বুদ্ধ করেছিল, অর্থাৎ এই জনগ্রন্থাগার বা গণগ্রন্থাগার নিয়ে ভাবতে উদ্বুদ্ধ করেছিল। ওকে, এরপরে লাইব্রেরি মুভমেন্টের শুরু হলো 1920-র দশকের শেষ দিকে। তাহলে এই আন্দোলন একদম নতুন। এই আন্দোলনের নাম হচ্ছে ফ্রি পাবলিক লাইব্রেরি মুভমেন্ট, অর্থাৎ পাবলিকদের জন্য বিনামূল্যে বই পরিষেবা বা গ্রন্থ পরিষেবা বা তথ্য পরিষেবা বলতে পারো। তাহলে গ্রন্থাগার পরিষেবাকে ছড়িয়ে দেওয়ার জন্য সমাজের সর্বস্তরে বিনামূল্যে, তার এটাই কিন্তু উদ্দেশ্য ছিল। তাহলে তার উদ্দেশ্যগুলো আরো যদি ভালো করে দেখা যায়, তার উদ্দেশ্য হচ্ছে প্রতিটি গ্রাম, শহর ও জেলায় লাইব্রেরি স্থাপন করা কিন্তু তার উদ্দেশ্য ছিল, যাতে প্রতিটি মানুষ বিনামূল্যে বই তথ্য ব্যবহার করতে পারে। কিন্তু সমস্যা ছিল কি? এর জন্য কি চাই? প্রচুর অর্থায়ন চাই। অর্থের অভাব ছিল তখন। আর কোনো সরকারি নীতি বা আইন ছিল না। সরকারি নীতি থাকলে কি হয়? সরকারি নীতি বা আইন থাকলে তাতে বাৎসরিক বা যে কোনো টাইম ওয়াইজ একটা টাকা পাওয়া যায় সরকার থেকে, বা সরকার একটা নীতি বা সরকার একটা আইন করলে সেখানে শৃঙ্খলাবদ্ধ থাকে সেই ইনস্টিটিউশন। তো সেটা যখন ছিল না, তখন কি হতো? অনেক উদ্যোগ হতো, কিন্তু মাঝে মধ্যে থেমে যেত। এই যাতে থেমে না যায়, এই জন্যই কিন্তু আইনের প্রয়োজনীয়তা তিনি বোঝাতে শুরু করলেন। কাদের বোঝাতে শুরু করলেন? বোঝাতে শুরু করলেন শিক্ষাবিদদের। তৎকালীন যখন সরকার কলোনিয়াল বা উপনিবেশিক আমলে যে শিক্ষাবিদ ছিলেন, যে সরকার ছিলেন, তাদেরকে বোঝাতে শুরু করলেন যে তিনি দেখলেন যে কি, দেখলেন যে যিনি স্কুল, যেমন স্কুল বা হাসপাতালের জন্য সরকার বাজেট দেয় একটা, তাই না? একটা সরকার বাজেট দেয়, তেমনি যদি গ্রন্থাগারের জন্য সরকারি বাজেট বা আইন না থাকে, তাহলে এই প্রতিষ্ঠান টিকে থাকতে পারবে না। টিকে থাকতে পারবে না। আমরা যদি রেলকে যদি না বাজেট দেওয়া হয়, হাসপাতালের জন্য না বাজেট দেওয়া হয়, সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য যদি না বাজেট দেওয়া হয়, তাহলে কতদিন ব্যক্তিগত অর্থায়নে একটা প্রতিষ্ঠান টিকে থাকতে পারে? টিকে থাকতে পারবে না। তাহলে তিনি বললেন যে এ লাইব্রেরি উইদাউট লেজিসলেশন ইজ লাইক এ বডি উইদাউট এ ব্যাকবোন। অর্থাৎ মেরুদণ্ডহীন শরীর যেরকম, সেরকমই হচ্ছে আইনবিহীন গ্রন্থাগার। তাহলে গ্রন্থাগারকে প্রসার করতে হলে কিন্তু তার জন্য একটা আইন দরকার, তার দীর্ঘমেয়াদী একটা সময় দরকার। মানে অনেক দিন ধরে যাতে টিকে থাকে লাইব্রেরি, শুধুমাত্র 1 বছর চললো, 2 বছর চললো, 3 বছর পরে বন্ধ হয়ে গেল, এরকম যাতে না হয়, এজন্য চাই সরকারি সহায়তা, সরকারি আনুকূল্য।
তাহলে তিনি সরকার ও শিক্ষাবিদদের বোঝাতে শুরু করলেন। কি বোঝাতে শুরু করলেন? যে একটা স্থায়ী আইন দরকার, যাতে লাইব্রেরি তৈরি করা যায়, পরিচালনা এবং অর্থায়ন সব নিয়মে বেঁধে দেওয়া যায়, যাতে করে কেউ না বই পড়া থেকে বা নিজেকে সমৃদ্ধ করা থেকে বঞ্চিত না থাকে। এরপর প্রথম বাস্তব পদক্ষেপ তিনি নিলেন। মাদ্রাজ প্রেসিডেন্সি, তখনকার অন্যান্য যে প্রেসিডেন্সি হিসেবে ভাগ ছিল ভারতবর্ষ, এই প্রেসিডেন্সির মধ্যে একটা প্রেসিডেন্সি হচ্ছে মাদ্রাজ প্রেসিডেন্সি। মাদ্রাজ প্রেসিডেন্সিতে একটা অবশ্যই বড় প্রশাসনিক অঞ্চল ছিল আমরা জানি, এবং এই অঞ্চলের প্রশাসকদের সঙ্গে তিনি যোগাযোগ করলেন এবং বিশেষ করে শিক্ষা দপ্তরের যারা প্রশাসক ছিলেন তাদের কাছে যোগাযোগ করলেন তিনি। তার প্রচেষ্টায় 1939 সালে একটি লাইব্রেরি বিল পাস হলো। একটা লাইব্রেরি বিল পাস হলো, পাস নয়, খসড়া তৈরি হলো, খসড়া তৈরি হলো, অর্থাৎ ড্রাফটটা হলো কেবলমাত্র। ঠিক আছে, শুধুমাত্র তিনি একটা জায়গাতে লিখলেন যে এই করা দরকার, একটা পাবলিক লাইব্রেরির মধ্যে এই থাকা দরকার, তার যে অবজেক্টিভ থাকে সেগুলো তিনি লিখলেন বা একটা লেখা তৈরি করলেন, সেটাকেই বলা হচ্ছে খসড়া তৈরি করলেন বা ড্রাফট তৈরি করলেন। কিন্তু 1939 তখন বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ার সময় তো তখন খুব চাপ ছিল সরকারের উপরে, তখন পাস হলো না তার আইনটা বা তার বিলটা পাস হলো না। যুদ্ধ শেষে তার নিরলস প্রচেষ্টা কিন্তু বজায় রইল এবং 1939 সালে পাস হলো প্রথম আইন ভারতের প্রথম আইন, অর্থাৎ ভারতের প্রথম পাবলিক লাইব্রেরি অ্যাক্ট। এবং সেটা কার্যকর হলো কখন? মাদ্রাজ পাবলিক লাইব্রেরি অ্যাক্ট হিসেবে। তখন কি হলো? পাস হয়ে যাওয়ার পরে সেটা অ্যাক্ট হয়ে গেল এবং চালু হলো কখন থেকে? 1948 থেকে। এই 1948 সময়কালটি মনে রাখা খুব দরকার, যে মাদ্রাজ পাবলিক লাইব্রেরি অ্যাক্ট কোন সাল থেকে শুরু হয়েছে বা কত সালে মাদ্রাজ পাবলিক লাইব্রেরি অ্যাক্ট চালু হয়েছে, বা ভারতের প্রথম লাইব্রেরিজ অ্যাক্ট কত সালে, সেটা 1948। এই আইন ছিল ভারতের ইতিহাসে এক মাইল ফলক। রঙ্গনাথনের স্বপ্ন বাস্তবে রূপ পেল। অর্থাৎ এই মাইল ফলক ধরেই কিন্তু পরবর্তীতে 1, 2, 3, 4 করে পরবর্তী রাজ্যগুলো কিন্তু জুটতে লাগলো এবং অবশেষে এখনকার দিনে 19টি রাজ্য এবং একটি ইউটি মিলিয়ে মোটমাট 20টি অঞ্চলে কিন্তু আঞ্চলিক বা রাজ্যতে এই লাইব্রেরি অ্যাক্ট কিন্তু আছে, অর্থাৎ পাবলিক লাইব্রেরি অ্যাক্ট আছে। এই আইনের মূল ভাবনা কি ছিল? মূল ভাবনা ছিল বিনামূল্যে গ্রন্থাগার পরিষেবা, টাকা দিয়ে নয়, অর্থ দিয়ে নয়, যাতে সমাজের সব মানুষই ধনী হোক, গরিব হোক, উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, যে কোনো মানুষই কিন্তু এই গ্রন্থাগার পরিষেবা নিতে পারে। স্থানীয় কর দিয়ে অর্থায়ন, অর্থাৎ সবার জন্য একটা যে ট্যাক্স দিতে হয় সরকারকে, সেই ট্যাক্সের মধ্যে কিছু অর্থ যাতে লাইব্রেরির জন্য একটা সেজ হিসেবে দেওয়া হয়, সেই হিসেবে স্থানীয় কর দিয়ে অর্থায়ন করাই কিন্তু এর একটা ভাবনা ছিল। যে এত বড় বড় লাইব্রেরি, তার যে বিপুল আয়তন, তার কাঠামো তৈরি করা, বই আনা বা যে কোনো ফার্নিচারের বিষয় থাকে, তার কর্মী থাকে, বিভিন্ন বিভিন্ন রকমের খরচা থাকে। এই যে খরচা চালানোর জন্য, এই খরচা চালানো কোথায় চালাবে সরকার? সরকার তো সেই আমাদের থেকে দিয়েই চালাবে। তাহলে এই চালানোরও একটা তিনি বন্দোবস্ত দেখালেন যে লাইব্রেরি সেজ চালু করতে হবে। লাইব্রেরি সেজ যদি স্থানীয় কর হিসেবে নেওয়া হয়, তাহলেই কিন্তু একটা গ্রন্থাগার টিকে থাকতে পারবে, একটা গ্রন্থাগার পরিষেবা দিতে পারবে। দ্বিতীয়ত কি? একটা স্তরভিত্তিক কাঠামো তৈরি করলেন। এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটিকে বলা হয় রঙ্গনাথন স্ট্রাকচার। এই স্ট্রাকচারটি তোমরা মনে রাখবে ভালো করে, যে প্রথমে থাকবে রাজ্য। ওকে, প্রথমে থাকবে রাজ্য, প্রথমে রাজ্য থাকবে। এই রাজ্য থেকে ডিস্ট্রিক্ট, তারপরে তালুক অর্থে ব্লক, আর ব্লকের পরে থাকবে ভিলেজ লাইব্রেরি। অর্থাৎ স্টেট কিছু দিলে সেটা ডিস্ট্রিক্টে আসবে, ডিস্ট্রিক্ট কিছু দিলে সেটা ব্লকে আসবে, আবার ব্লক কিছু দিলে ব্লক থেকে ভিলেজে আসবে। ওকে, ধরো একটা ভিলেজ লাইব্রেরি, অনুরূপ তার অপোজিটও হতে পারে একটা গ্রামীণ গ্রন্থাগার। গ্রামীণ গ্রন্থাগার থেকে কিছু কাজ করা হলে বা কোনো চাহিদা প্রাপ্ত হলে, কোনো চাহিদা থাকলে সেটা ব্লকে জানাবে, ব্লক থেকে আবার ডিস্ট্রিক্ট জানাবে, ডিস্ট্রিক্ট থেকে স্টেটে জানাবে। এই যে একটা স্তর ভিত্তিক কাঠামো, এটা কিন্তু ভেবেছিলেন কে? রঙ্গনাথন স্যার। লাইব্রেরি কমিটি দ্বারা পরিচালিত, অর্থাৎ প্রত্যেক লাইব্রেরির একটা কমিটি থাকবে,
এই ঘটনার প্রভাব কি এসেছিল? এই ঘটনার প্রভাব এসেছিল মাদ্রাজ অ্যাক্ট সফল হতেই অন্য রাজ্যগুলো রঙ্গনাথনের পথ অনুসরণ করলো। কে কে পথ অনুসরণ করলো? প্রথমে করলো 1960-এ অন্ধ্রপ্রদেশ, তারপর কর্ণাটক। কর্ণাটক কততে? কর্ণাটক হয়ে গেল 1965-তে, এরপরে মহারাষ্ট্র 1967-তে, তারপরে 1979-তে আমাদের পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল এই আইন কিন্তু নিজেদের রাজ্যের মধ্যে নিয়ে এলো। রঙ্গনাথের দর্শন তিনি কি বলতেন? তিনি বলতেন যে লাইব্রেরি ইজ এ সোশ্যাল ইনস্টিটিউশন। আমরা সবাই জানি যে একটা সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে গ্রন্থাগার। গ্রন্থাগার হলো একটি সামাজিক প্রতিষ্ঠান। ইট মাস্ট বি সাপোর্টেড বাই সোসাইটি থ্রু ল। অর্থাৎ এটা কিন্তু অবশ্যই সমাজের দ্বারা পরিচালিত হতে হবে, এবং সমাজের দ্বারা পরিচালিত হওয়ার জন্য তার জন্য একটা ল দরকার, আইন দরকার। অর্থাৎ বই পড়া কেবল শখ নয়, কেবলমাত্র শখে বই পড়া নয়, মানব অধিকারের অংশ এটি। এটি বুঝিয়েছিলেন প্রথম আর.এস. রঙ্গনাথন। আর সেটি নিশ্চিত করতে কি দরকার? লাইব্রেরি লেজিসলেশন দরকার, তার জন্য নির্দিষ্ট আইন দরকার, তাই না? সংক্ষেপে বললে আমরা কি বলতে পারি? সংক্ষেপে বলতে পারি যে 1920-তে যখন ঘটনা ঘটে, যে কোন পর্যায়ে ঘটনা ঘটে এবং আহ, কি ঘটনা ঘটে। 1920-তে আমরা জানি যে মানুষ বই পায় না, রঙ্গনাথনের সচেতনতা শুরু হয়ে যায়। সবাই বলছে, সরকার বলছে যে পড়াশোনা বাধ্যতামূলক, একটা বয়স ঠিক করে দেওয়া হচ্ছে যে এই বছরের পরে সবাইকে স্কুলে ভর্তি হতে হবে, কলেজে ভর্তি হতে হবে, কিন্তু কোনো বই মানুষ পাচ্ছে না। বা শিক্ষার্থী হোক বা যে কোনো স্তরের ছাত্রছাত্রী হোক, যে কোনো স্তরের মানুষ হোক, সহজে কিন্তু বই পাচ্ছে না পড়তে, বইয়ের কাছে পৌঁছাতে পারছে না, এই যে অ্যাক্সেস করতে পারছে না। আহ, এটা থেকে কিন্তু রঙ্গনাথনের সচেতনতা শুরু হলো 1920 সালে। 1930 খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে 1930 খ্রিস্টাব্দে ফ্রি পাবলিক লাইব্রেরি মুভমেন্ট শুরু হলো, যেটা কিনা বিনামূল্যে গ্রন্থাগার পরিষেবা দেওয়ার একটা আন্দোলন। 1939-এ কি হলো? 1939-এ পাবলিক লাইব্রেরি বিলের খসড়া তৈরি হলো। এই যে বললাম যে অবজেক্টিভস নিয়ে কিছু খসড়া তৈরি হলো, একটা খসড়া তৈরি হলো, খসড়ার নাম ছিল 1948। এই যে মাদ্রাজ পাবলিক লাইব্রেরি অ্যাক্টের জন্য যে খসড়াটা তিনি তৈরি করলেন, সেই খসড়াটাই পাশ হলো, যেটা কিনা পাশ হচ্ছিল না বিশ্বযুদ্ধের কারণে। বিশ্বযুদ্ধ শেষ হতেই তারপরে পাস যখন হয়ে গেল, তারপরে পাস হওয়ার পরে আইনও হয়ে গেল, তারপর আইনের নাম হলো কি? মাদ্রাজ পাবলিক লাইব্রেরি অ্যাক্ট, এবং সেটা হলো কোথাতে? 1948-এ। পরে আবার অন্যান্য রাজ্যগুলিও লাইব্রেরি অ্যাক্ট প্রণয়ন শুরু করলো। ওকে, এখনো পর্যন্ত কটি আছে? 19টি রাজ্য আছে যাদের নিজস্ব লাইব্রেরি আইন আছে, গ্রন্থাগার আইন আছে, এবং একটি আছে কেন্দ্রশাসিত অঞ্চল। এরপর দেখে নেওয়া যাক কোন কোন রাজ্যে এবং কোন একটি প্রশাসনিক কেন্দ্রশাসিত অঞ্চলে পাবলিক লাইব্রেরি অ্যাক্ট চালু হয়েছে। এই যে 19টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, বা খুব মনে রাখার দরকার। অনেক সময় কোয়েশ্চেন আসে যে কর্ণাটকাতে কত খ্রিস্টাব্দে পাবলিক লাইব্রেরি অ্যাক্ট চালু হয়েছে, বা এই পাবলিক লাইব্রেরি অ্যাক্টের বৈশিষ্ট্য কি। ওকে, তো তোমরা দেখে যাও এক এক করে, টাইম লাইন ওয়াইজ দেওয়া আছে। ঠিক আছে, কোন কোন সময় করে পর পর করে দেওয়া আছে, তাই তোমাদের পড়তে সুবিধা হবে। প্রথমে আমরা দেখেছি যে তামিলনাড়ু, বা যেটাকে আমরা বলছি মাদ্রাজ মাদ্রাজ পাবলিক লাইব্রেরি অ্যাক্ট, জানি 1948-এ শুরু হয়েছিল। এটা সবার মনে থাকার কথা যে 1948-এ তামিলনাড়ু মাদ্রাজ পাবলিক লাইব্রেরি অ্যাক্ট হয়েছিল। এর লাইব্রেরি সেজ কি গ্রন্থাগারে 10% অন প্রপার্টি ট্যাক্স, অর্থাৎ 100 টাকা যদি তাদের সম্পত্তির কর হয়, তাহলে 10 টাকা যাবে পাবলিক লাইব্রেরির জন্য। ঠিক আছে, এরপরে অন্ধ্রপ্রদেশে 1960-এ শুরু হলো 8% হাউস ট্যাক্স অ্যান্ড প্রপার্টি ট্যাক্স। তাহলে হাউস ট্যাক্স অ্যান্ড প্রপার্টি ট্যাক্স থেকে 8% নেওয়া হবে। ঠিক আছে, এটা ছিল অন্ধ্রপ্রদেশের নিয়ম, এটা আছে। 3 নম্বরে আছে কর্ণাটকে 1965-তে 6% অফ দ্য ল্যান্ডস রেভিনিউ, অর্থাৎ ভূমি কর থেকে 6% তাকে লাগবে, সব মানুষকেই, বা সব মানুষের ভূমি কর থেকে কাটা হবে 6%, 6%। এরপরে মহারাষ্ট্রতেও কিন্তু 1967-তে চালু হয়, 2 বছর পরেই
মহারাষ্ট্রতে চালু হয়। এখানে কিন্তু কোনো লাইব্রেরি সেজ নেই, সরকার নিজস্বভাবেই টাকা দিয়ে লাইব্রেরি চালায়। ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু 1979-তে চালু হয়েছিল, খুব মনে রাখবে, ইম্পর্টেন্ট, এবং এর জন্য কোনো লাইব্রেরি সেজ নেই। ওকে, মণিপুর, মণিপুরও 1988-তে চালু হয়েছিল, এই জন্য কোনো লাইব্রেরি সেজ নেই। এখানেও কিন্তু কোনো লাইব্রেরি, পাবলিক লাইব্রেরির জন্য জনগণের কাছে কোনো টাকা নেওয়া হয় না, এটা পুরোটাই কিন্তু সরকার বহন করে। কেরালা, এরপর চলে আসি কেরালাতে। কেরালাতে 1989 চালু হয়েছিল। ওকে, 1989 চালু হয়েছিল। 5% সারচার্জ অন হাউস ট্যাক্স অ্যান্ড প্রপার্টি ট্যাক্স, এবং মানে গৃহকর এবং সম্পত্তি কর থেকে 5% নেওয়া হবে। এরপরে দেখা যাক হরিয়ানা। এই হরিয়ানা আর কেরালা কিন্তু একই টাইমে হয়েছিল। তোমরা মনে রাখতে সুবিধা হবে যে 1989 দুটি স্টেট তাদের আইন প্রণয়ন করে, পাবলিক লাইব্রেরি আইন প্রণয়ন করে। এক হচ্ছে কেরালা, দুই হচ্ছে হরিয়ানা। ঠিক আছে, আর দুটি কিন্তু এখানে আছে। হরিয়ানাতে লাইব্রেরি সেস কিভাবে নেওয়া হয়? হাউস ট্যাক্সের মাধ্যমে, প্রপার্টি ট্যাক্সের মাধ্যমে, এবং টাইম টু টাইম ডিসাইড করে সরকার, টাইম টু টাইম গভর্নমেন্ট ডিসাইড করে। ঠিক আছে। মিজোরামে 1993 খ্রিস্টাব্দে নো লাইব্রেরি সেজ। এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বা মহারাষ্ট্র এর মতো কোনো লাইব্রেরি সেজ নেই। গোয়া, এটা কিন্তু কোশ্চেন আছে যে কোন কোন স্টেটে কোনো সেজ নেওয়া হয় না, কোনো কর নেওয়া হয় না লাইব্রেরির জন্য, এগুলো এইভাবেও কোশ্চেন আসে। তো এগুলো খুব গুরুত্বপূর্ণ পড়ার জন্য, তোমার পড়বে, পড়ে খাতাতে লিখে রাখে, মুখস্থ করার চেষ্টা করবে। 10 নম্বর আছে গোয়া, 1993 সারচার্জ অন IFML 50 রুপি পার লিটার। ওকে, তো গুজরাটে এরপর চলে আসি। গুজরাটেও কিন্তু কোনো সেজ নেই, নো লাইব্রেরি সেজ। উড়িষ্যা 2001-এ কোনো লাইব্রেরি সেজ নেই। 2005-এ হচ্ছে উত্তরাখণ্ড। রাজস্থানে 2006-এ নো লাইব্রেরি সেজ। উত্তরপ্রদেশে 2006-এ। তাহলে এই দুটো হচ্ছে 2006-এ তুমি পেয়ে যাচ্ছ। এই দুটো মুখস্থ রাখতে, মনে রাখতে সহজ হবে। রাজস্থান আর উত্তরপ্রদেশে কোনো লাইব্রেরি সেজ নেই, প্লাস দুটোই কিন্তু একই সময়কে, একই 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 খ্রিস্টাব্দের, একই টাইমের। লাক্ষাদ্বীপ, একটা হচ্ছে ফার্স্ট ডিউটি, যেটাতে পাবলিক লাইব্রেরি অ্যাক্ট আছে, 2007-এ নো লাইব্রেরি সেজ। বিহার 2008-এ নো লাইব্রেরি সেজ। ছত্তিশগড় নো লাইব্রেরি সেজ। অন্ধ্রপ্রদেশ 2009 কোনো লাইব্রেরি সেজ নেই, কিন্তু সম্পত্তি কর থেকে 8% নেওয়া হয়। কোথায়? তেলেঙ্গানাতে নেওয়া হয়। ওকে, তো এগুলো সবই হচ্ছে তোমাদের পাবলিক লাইব্রেরি অ্যাক্ট যে স্টেটগুলোতে চালু হয়েছে তার একটা লিস্ট। এরপরে এর বিভিন্ন বিভিন্ন, যেমন ওড়িশা, উত্তরাখণ্ড, রাজস্থান, বিভিন্ন বিভিন্ন রাজ্যের বিভিন্ন বিভিন্ন রকমের উদ্দেশ্য আছে। অনেক সময় তাদের উদ্দেশ্য চেঞ্জ হয়, অনেক রকম নতুন নতুন ভাবনা আসে, সেগুলো আপডেট হতে থাকে। কিন্তু এগুলো হচ্ছে স্টিল ডেটা, যে কত খ্রিস্টাব্দে চালু হয়েছিল, কোন ইয়ারে চালু হয়েছিল, এবং লাইব্রেরি সেজ নেওয়া হয় কি হয় না, এবং কিভাবে নেওয়া হয়। হ্যাঁ, বাকি অনেক কিছু চেঞ্জ হতে থাকে, সেগুলো গভর্নমেন্ট ডিসাইড করে টাইম টু টাইম। সেগুলোর দিকে না নজর দিলেও চলবে, কিন্তু এগুলো জেনে রাখা খুব দরকার যে কোন স্টেট কখন কিভাবে চালু হয়েছিল লাইব্রেরি অ্যাক্ট, কত সালে লাইব্রেরি অ্যাক্ট অ্যাডপ্ট করেছিল, এবং কিভাবে লাইব্রেরি সেজ নেওয়া হয়। ওকে, এটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এবার তো আমরা দেখলাম বাকি সব ক্লাসগুলো থেকে যে আস্তে আস্তে কিন্তু পাবলিক লাইব্রেরি অ্যাক্ট পর্যন্ত চলে এলো, আর আমরা দেখলাম যে পাবলিক লাইব্রেরি অ্যাক্ট কিভাবে চালু হলো। এগুলো থেকে কোশ্চেন বলতে এই চ্যাপ্টার থেকে এগুলোই কোশ্চেন আসে, এবং যদি বৃহৎ অর্থে আমরা পড়তে চাই তার জন্য পরবর্তীকালে দেওয়া হবে WBSSC লাইব্রেরিয়ানের জন্য বিশেষ করে এই ক্লাসগুলো। তাই এই পর্যন্তই কিন্তু এই ক্লাসগুলো থাকছে। এর বেশি করলে কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাবে, আর তোমাদের খুব একটা কাজে লাগবে না। এইটুকুই পড়তে হবে তোমাদের। ওকে, তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।